নমস্কার, সিকনের উত্তরের বাতাসে আপনাদের সকলকে স্বাগত। একটা অন্য রকমের অনুষ্ঠান, রাজনগর কোচবিহার। আগামী দিনে যিনি লালন করার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা দায়িত্ব পেয়েছেন, আমরা সিকনের পক্ষ থেকে আজ তাকে সংবর্ধিত করব। এ শহর আমাদের, একে রক্ষা করার দায়িত্ব আমাদের। একটি গণমাধ্যম হিসেবে আমরা মনে করি এই শহর এবং এই জেলাকে আরও কীভাবে তার উন্নয়নের সাথী হওয়া যায় সেভাবেই আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি। সেক্ষেত্রে কোচবিহার জেলার একটি পৌরসভা, কোচবিহার পৌরসভা, তার গুরুত্ব কিন্তু অপরিসীম। রাজনগর মানে রাজার শহর, সেই সময়কালে টাউন কমিটি থেকে আজকের কোচবিহার পুরসভা। কলকাতায় যখন নগর সভ্যতার পত্তন হয়নি তখন কোচবিহারে কিন্তু রাজপ্রাসাদ উজ্জ্বল ছিল। তার মানে স্থাপত্যে, ভাস্কর্যে এক অনন্য নজির কোচবিহার শহর। সেই কোচবিহার শহরের স্বশাসন প্রতিষ্ঠান কোচবিহার পুরসভার নতুন দায়িত্ব পেয়েছেন আমাদের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। আমরা সিকনের স্টুডিওতে তাকে স্বাগত জানাই। আমরা তাকে সংবর্ধিত করছি। আমাদের কর্ণধার রানা দাস, তাকে আমি অনুরোধ করব যে আমাদের কোচবিহার পুরসভার পুরপ্রধান যিনি হয়েছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্যে, সংবর্ধিত করার জন্য। আশা করব আপনিও এই শহরের সমস্ত নাগরিকের দিকে শুভদৃষ্টি রেখে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য আপনার ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু, সবটাই তো আর করা সম্ভব হয়ে ওঠে না, তাও আপনার সীমিত ক্ষমতার মধ্যে সবটাই আমরা আশা করব যে আপনার কাছে আমরা পাবো। শহরবাসীর প্রত্যাশা সম্পর্কে আমি অবগত দীর্ঘদিনের কাউন্সিলর সুবাদে। আমি ব্যক্তিগত উদ্যোগে এবং সার্বিকভাবে আমার সংগঠনের পক্ষ থেকে এবং কোচবিহার পৌরসভা থেকে সেই প্রত্যাশা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করি। ধন্যবাদ। নমস্কার। আমরা আজকে একটি অন্য ধরনের, ভিন্ন আঙ্গিকের একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের উত্তরের বাতাসে। সেটা ছিল আমাদের সংবর্ধনার অনুষ্ঠান। আমরা সংবর্ধিত করতে পেরে নিজেরা ধন্য হয়েছি। কোচবিহার শহরকে আগামী কোচবিহার শহরের গতিকে যিনি আরেকটু এগিয়ে নিয়ে যাবেন, তার যে কাণ্ডারি নির্বাচিত হয়েছেন কোচবিহার পুরসভার পুরপ্রধান দিলীপ কুমার সাহা, তাকে আমরা স্বাগত জানিয়েছি। এবং স্বাগত জানাবার পর আজকে আমরা একটু মুখোমুখি হচ্ছি তার সাথে। আমাদের সাথে রয়েছেন আমাদেরই সাংবাদিক উদয় শঙ্কর সেন, তাকেও আমি আমাদের সিকনের স্টুডিওতে আহ্বান জানাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা আলোচনা আজকের মতো শুরু করছি। একদম। দিলীপবাবু, যে একটা হচ্ছে যেটা ইতিহাস বলছে যে কোচবিহার জেলা থেকে তৃণমূল কংগ্রেসের 2 জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল, একজন বিধায়ক, একজন কাউন্সিলর। তা সেক্ষেত্রে অশোক মণ্ডল বিধায়ক এবং দিলীপ কুমার সাহা কাউন্সিলর। আপনারাই বোধহয় প্রথম উত্তরবঙ্গের কোনো কাউন্সিলর, তাই তো? হ্যাঁ। তো সেখান থেকে আজকে আপনি পুরপ্রধানের দায়িত্ব পেলেন 2005 সন থেকে সম্ভবত আপনি রয়েছেন নাকি? 2005 সন থেকে আপনি পুরপ্রধানের দায়িত্বে আছেন। এখন আপনার ফিলিংসটা একটু যদি বলেন। 1998 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা। আমাদের ওই মাওভানি চৌধুরীতে, পুরনো মাওভানি চৌধুরীতে দলের একটা পতাকা উত্তোলন হয়েছিল। সেখানে যেমন রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন, নিরঞ্জন দত্ত, জলিল আহমেদ প্রমুখ 8 জনের মতো ব্যক্তি ছিলেন। এবং আমাদের প্রয়াত প্রসেনজিৎ বর্মনও সেই সময় ছিলেন প্রতিষ্ঠাতাদের মধ্যে। সেখানে আমারও থাকার সুবাদ হয়েছিল। অর্থাৎ অপেক্ষাকৃত কম বয়সের মধ্যে আমি তাদের মধ্যে 8 জনের মধ্যে আমি একজন ছিলাম। আচ্ছা। এরপর পরবর্তীকালে 2005 সনে দল আমাকে 20টা ওয়ার্ডে, সব জায়গার মতো আমাকেও দল মনোনয়ন দেয় ভোটে দাঁড়ানোর জন্য। আমি ওয়ার্ডের একজন পরিচিত, বলতে গেলে একজন শিক্ষক হিসাবে, মধু মাস্টার,
আমি সে সময় মধু মাস্টার নামে পরিচিত ছিলাম। মানে হঠাৎ করে মধু মাস্টার কেন? আপনি প্রাইভেট টিউশন করতেন না, গৃহশিক্ষক ছিলেন? আমি মধু মাস্টার হিসেবে গৃহশিক্ষক ছিলাম, প্লাস এবিএনসির কলেজে আমি পার্ট টাইমে করতাম। আচ্ছা আচ্ছা। এবিএনসি কলেজে পার্ট টাইম করেছি, বিটিআন ইভিনিং কলেজে আমি লিয়েন ভ্যাকান্সিতে ছিলাম 10 মাস। আমি মহারাজ আলী প্রাইমারি স্কুলের ডেপুটেশন ভ্যাকান্সি শিক্ষকতার সাথে ছিলেন দীর্ঘদিন। সেই সুবাদে কুচবিহার শহর এবং শহরতলি প্রচুর আমার ছাত্রছাত্রী রয়েছে। 11-12 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের উপর আমি পড়াশোনা করাতাম। সেই সময় বলতে গেলে তৃণমূল কংগ্রেসের অবস্থা 2005 সনে কুচবিহার শহরে ভাবাই যায় না। তখন হচ্ছে কংগ্রেসের মানে একাধিপত্য যাকে বলে, বীরেন কুন্ডুর নেতৃত্বে কংগ্রেস কংগ্রেস ক্ষমতায় ছিল। প্রদেশ কংগ্রেস কোথায়? কোচবিহার পৌরসভায়। তাহলে সেই সময় মানে 2005 সনে মানে মানুষের কাছে আশ্চর্য লেগেছিল এবং তৎকালীন প্রয়াত আমাদের শ্রদ্ধেয় বীরেন কুন্ডু মহাশয় তিনি অবাক হয়েছিলেন যে কি করে এটা সম্ভব হলো। যেটা হোক, আমাদের ছাত্ররা সেই সময় আমার সঙ্গে সাথ দিয়েছিল এবং 5 নম্বর ওয়ার্ডের জনগণের সহযোগিতায় আমি প্রথমবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছি। এরপরে 2010 দ্বিতীয়বারের জন্য, সেটা ছিল সর্বাধিক ভোটে জেতা, সম্ভবত নর্থ বেঙ্গলের 1010 ভোটে জিতেছিলাম, মানে জয়ের মার্জিন ছিল 1010, 2223 ভোটের মধ্যে। 2015-তে মহিলা রিজার্ভেশন হওয়াতে আমার মিসেস রুম্পা সাহা তিনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। 20 থেকে 22 এই সময়টার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড ছিল নির্বাচন না হওয়ার কারণে। প্রথমে করোনার সময় প্রথমে এসডিও প্রথমে ছিল ভূষণ সিং, তারপরে হচ্ছে মিনাতর মানে এসডিও, তারপরে এসডিও কে সরিয়ে আবার মিনাতর। ঠিক আছে, ভূষণ সিং এর সেই সময় আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের মেম্বার হিসেবে কিছুটা দায়িত্ব পালন করেছি এবং তারপর 22-এ মানে বর্তমানে যে কাউন্সিলর, 22-এ নির্বাচনের পর আমি আবার ভোটে জিতে বর্তমানে কাউন্সিলর পদে রয়েছি। তাই এই অবস্থায় দল আমাকে মানে সম্মান দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে যার কথা না বললেই নয়, আমাদের কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি, আমাদের কাউন্সিলরও 16 নম্বর ওয়ার্ডে অভিজিৎ দেব ভৌমিক, তিনি আমাকে সম্মান দিয়েছেন। তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা, নমস্কার এবং শ্রদ্ধা প্রকাশ করছি। একটা কথা দিয়ে আমরা শুরু করছি যে সভ্যতার বিকাশে নগরায়ন একটা বড় পরিকল্পনা, যে নগরায়নের মধ্য দিয়ে সভ্যতার বিকাশ ঘটে, সেটা কিন্তু সর্বত্র। কলকাতা আমাদের রাজধানী, কোচবিহার শহরই আমাদের প্রাণকেন্দ্র এবং রাজার শহর বলে বলা হয়। তো সব কিছু নিয়ে যে আপনার কি পরিকল্পনা রয়েছে? মানে কুচবিহার শহর রাজার শহর এবং বলা যায় এটা পরিকল্পিত শহর। এখানে ড্রেনেজ সিস্টেম, চওড়া রাস্তাঘাট থেকে আরম্ভ করে পয় প্রণালী, সমস্ত পুকুর সারা শহর জুড়ে মহারাজা কিন্তু পরিকল্পনা করেই করেছিলেন। কারণ আমরা জানি যে কোচবিহারের যে রাজবাড়ি হচ্ছে লন্ডনের বাকিংহাম প্যালেসের অনুকরণে তৈরি করা, এবং তখনকার যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল সেটা বলা যেতে পারে অত বছর আগেও যদি তৈরি হয়ে থাকে সেটা আধুনিক মডেলে তৈরি করা হয়েছিল। কিন্তু বাস্তব কথা হচ্ছে সেই সময় জনসংখ্যা ছিল খুবই কম। এখন জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, এখন প্রচুর গাড়ি ঘোড়া হয়ে গেছে, হসপিটাল, নার্সিংহোম হয়েছে, চাপ বেড়েছে, বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে, বাইরে থেকেও লোক আসে, আসাম থেকে, সাংঘাতিকভাবে একটা মারাত্মক চাপ বেড়ে গেছে। সেই কারণে, এবং অস্বীকার করার উপায় নেই, রাজার আমলে যে শহরটা ছিল আর কি, রাস্তাঘাট, সেই রাস্তাঘাট কিছুটা অংশ অপসস্ত হয়ে গেছে। বিশেষ করে কিসের জন্য? কারণ হচ্ছে হকারের জন্য। ফুটপাথগুলো দখল হয়ে গেছে বিভিন্ন জায়গায়, যত্রতত্র, মানে এই ফুটপাথ নিয়ে আপনার কোনো পরিকল্পনা? সেই কারণের জন্য একটু কনজেস্টেড হয়ে গেছে, এখন যানজটেরও একটা সমস্যা হচ্ছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে কিভাবে এই যানজট সমস্যা প্রপার করা যায় সে ব্যাপারে নিশ্চয়ই আমরা পরবর্তীকালে ভাবনা চিন্তা করব। ফুটপাথ নিয়েও সেই ভাবনাই রয়েছে নাকি? সেটা ভবিষ্যতে করবো আস্তে আস্তে, ধীরে ধীরে। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রায়োরিটির মধ্যে রয়েছে মেনলি হচ্ছে আমাদের জল নিকাশি ব্যবস্থা। শহরের যে প্রধান ড্রেনগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে পলি অর্থাৎ বালি পাথর ভরে আছে, সেগুলো থেকে মাটিগুলো যদি তুলতে পারি তাহলে প্রতি বছর যে জলগুলো জমে সেটা হয়তো কমানো যায়। মানে এই যে জলে ভাসছে কোচবিহার শহর, এটা মেন বিষয় দাদা। যে আপনি 2005 থেকে কাউন্সিলর রয়েছেন, পৌরসভাকে খুব কাছ থেকে দেখেছেন। এবার সেখানে আপনি পৌরপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আপনার প্রথমেই কি মনে হচ্ছে, কোনগুলো চ্যালেঞ্জ আপনাকে ফার্স্ট ওভারকাম করতে হবে? আমাদের কাছে যেমন একটা চ্যালেঞ্জ ছিল মানে কি একটা সমস্যা ছিল,
সেটা হচ্ছে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আমাদের ট্যাক্স ট্যাক্স মানে Tax। ট্রেড লাইসেন্স, তারপরে হচ্ছে ট্রান্সফার সংক্রান্ত মানে স্টল ট্রান্সফার, স্টল রেন্ট এবং হোটেল কনজারভেন্সি, এই 4টা বিষয় নিয়ে একটা মতানৈক্য, দ্বন্দ্ব বলবো না, মতানৈক্য ছিল। সেটাকে আলাপ আলোচনার ভিত্তিতে মতানৈক্যকে মতে প্রতিষ্ঠিত করা যায়, সেটা আমরা গতকাল দায়িত্ব নিয়ে আমরা বিকালবেলা ব্যবসায়ী সমিতির সঙ্গে বসে আলোচনাটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে এবং ফলপ্রসূ মানে আলোচনা দায়িত্ব হয়েছে। নিয়ে এই ব্যবসায়ী সমিতির সাথে বসলেন? হ্যাঁ, কালকে বসেছে এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী 29 তারিখে এই আলোচনার উপর ভিত্তি করে আমাদের বোর্ড মিটিং এজেন্ডা আছে, আমরা সেখানে আলোচনা করব। ওদের কাছে একটা কথা জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে এই যে ঐতিহ্যের যে শহর, হেরিটেজ টাউন বলা হচ্ছে, একটা মানে নগরায়নের যে পরিকল্পনা, নগরায়নের মধ্য দিয়ে তো এইসব হয়। তো সেক্ষেত্রে কি মনে হয় যে কোন জিনিসটাকে সামনের দিকে নিয়ে যেতে পারলে এই শহরের মানে একটা সামনে আরেকটু গতি আসবে? এখন শহরের রূপরস মানে পরিবর্তনের। দিলীপ দা মানে ভালোই জানেন শহরের যে এখন যে মূল সমস্যা যেগুলো রয়েছে তার মধ্যে ট্রাফিক একটা ম্যাসিভ প্রবলেম, Massive মানে টোটো কন্ট্রোল একটা দরকার। দ্বিতীয় যেটা আছে যে পানীয় জল, যেটা এখন হয়তো অতটা বোঝা যাচ্ছে না যেহেতু শীতকাল চলছে, বর্ষাকালে এটা একটা ভয়াবহ আকার ধারণ করে। গ্রীষ্মকালে মানে যখন বর্ষাটা নদীর জল বাড়ছে মানে একটা ম্যাসিভ প্রবলেম তৈরি হচ্ছে। ঠিক আছে, তারপরে আছে নিকাশি। নিকাশি মানে আমি যেহেতু ব্যক্তিগতভাবে 12 নম্বর ওয়ার্ডে থাকি, নিকাশির খুব সমস্যাটা আমি জানি। মারাত্মক সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে মানে এটা আমি বলবই পৌরপতিকে যে দাদা ট্যাক্স নিয়ে যে কথাটা হচ্ছে, ট্যাক্স নিয়ে সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে মিউনিসিপ্যালিটির জমির মিউটেশন, যেই মিউটেশন ফি মিউনিসিপ্যালিটি মানে গিফট উইদিন দ্য ফ্যামিলি মেম্বার্স যেটা নিচ্ছে 1%, কিন্তু আরবান মানে ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের ইনস্ট্রাকশন অনুযায়ী এটা ডি বা ই ক্যাটাগরির মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হওয়া উচিত মার্কেট যে ভ্যালুয়েশন রয়েছে সেটার 0.2%। এই যে প্রায় 5 গুণ টাকা মিউনিসিপ্যালিটি মিউটেশনের জন্য ফি বাবদ নিচ্ছে। ঠিক আছে, এই যে ট্যাক্সের যে কথাটা বললেন এটা কিন্তু ট্যাক্সের আওতার মধ্যে আসে, এটা কি আপনাদের চিন্তা ভাবনায় আছে? এই ধরনের একটা অভিযোগ বোধহয় জমা পড়েছে। হ্যাঁ, অভিযোগ জমা পড়েছে, সেটা মানে সেটা কপি রয়েছে আমাদের। হ্যাঁ, আমরা আগামী দিনে মানে আমাদেরও নলেজে আছে, আমরা আগামী দিনে সবগুলোই ধাপে ধাপে এগোবো, সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো। মানে এখানে একটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে যে আমরা যখন এটা নিয়ে আমাদের কাছে যখন কমপ্লেন এসছে, তারপরে যে আমরা যখন ওটা দিয়ে মানে রিসার্চ করতে গিয়ে এটা আমরা দেখেছি যে বীরেন কুণ্ডুর সময় এটা ছিল হচ্ছে মানে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে ছিল 1000 টাকা, তারপরে সেটা পৌরপতি ভূষণ সিংয়ের সময় সেটা বেড়ে গিয়ে হয় 4000 টাকা, তার পরবর্তীতে এটা গিয়ে হয়ে যায় 1% ভ্যালুয়েশনের, যেটা এবং মানে যেটা আমরা যেটা দেখেছি ধরুন শিলিগুড়ি কর্পোরেশনেও সেটা নিচ্ছে না, দিনহাটা পৌরসভাও নিচ্ছে না, কিছু পৌরসভা এটা নিচ্ছে। তার দাদা যেটা বললেন যে ওনার তো এটা নজরেই আছে, মানে বংশগত এই ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, মানে বাপের জমি আমি নেব, তা সেক্ষেত্রে আমি কেন এই পয়সাটা ব্যয় করবো না? এটাই এসছে কমপ্লেন। সেটাই বলছি, মানে ধাপে অনেক সমস্যা তো অনেক, সমস্যা কিন্তু অনেক, হ্যাঁ, সব সমস্যাই আস্তে ধীরে ধীরে আমরা এগোবো আর কি। আচ্ছা, এটাও আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে কি করা যায়, এটাও আমরা দেখব। উদয় যেটা বলছিলাম যে ওই যে কিছু ক্ষেত্রে দেখা যায় না বাড়ি বহুতলের ক্ষেত্রেও বা ওই যে বিল্ডিং এর উপরে চাল এইসবের মধ্যেও একটা ট্যাক্স কিন্তু ধরা হয়েছিল। হ্যাঁ, সেটা তো একটা ধরা হয়েছিল। এটা যদি একটু বলেন। সেটা হ্যাঁ, সেটার থেকে একটা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা কার্যকর হয়নি। কার্যকর না হয়েছে, কিছুটা হয়েছে। হ্যাঁ, কার্যকর হয়েছে, তারপরে যেটা আমরা কাউন্সিলের আলোচনা করবো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে কমপ্লিট ইমপ্লিমেন্টেশন ওটার হয়নি না পুরোপুরি মানে হয়নি। এখন মানে চলছে এখন না, কিন্তু না, হয়েছিল। হ্যাঁ, ধারাবাহিক বা কন্টিনিউটি নেই, নেই, কন্টিনিউশনটা কিন্তু আর নেই, মানে একটা সময় হয়ে এটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? কাউন্সিলরদের দাবি ছিল যে এই জিনিসটা বোধহয় করা যাবে। সেটা কি দলীয় স্তরেই দাবি ছিল? কাউন্সিলরে করেছি, কাউন্সিলর করা মানে তো কাউন্সিলর তো দলই, দল। কোনো না কোনো দল করেই। হ্যাঁ, ঠিক আছে, সেখানে যেমন 18 জন, তখন ছিল 15 জন, 15 আর 3 আর +2। হুম। ঠিক আছে, সকলেই সময় তো বলছি যেটা জনগণের উপর প্রতি চাপ বসে, তখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাওয়ার পরে সেটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তারপর কিন্তু আর হচ্ছে না, এখন কিন্তু রানিং নেই সেটা, মানে ওই যে উপরে না, শেডের উপরে শেডে আর কোনো আর না। দাদা এই যে যেটা আমরা বললাম যে যেই চ্যালেঞ্জেসগুলো নিয়ে কথা হচ্ছিল,
যেমন মানে তার বিষয়ে আপনি যদিও সবেই জয়েন করলেন, কিন্তু আমি এই কারণেই বলতে পারছি আপনাকে, যেহেতু আপনি দীর্ঘদিন হলে পৌরসভার সাথে যুক্ত। এবার সেই যে ব্যবস্থাগুলো যেগুলো রয়েছে, যেই চ্যালেঞ্জেসগুলো বললেন, প্রায়োরিটি ভিত্তিতে কোনটাকে আগে দেখবেন, সবার প্রথমে কোনটার? আমরা তো বাজারের কথা বললাম, ওটা নিয়ে একটা বিরাট বড় সমস্যা। হ্যাঁ, এই যে হ্যাঁ, করভার, কর। সেটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাজার যেমন 4টা পয়েন্ট বললাম, হুম। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স, হোটেল। স্টল রেন্ট, হুম। হ্যাঁ ট্রেড লাইসেন্স, স্টল রেন্ট, স্টল ট্রান্সফার এবং হোটেল কনজারভেন্সি। 4টা পয়েন্টের উপর কালকে আমাদের আলোচনা হয়েছে এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, এবং আমরা 29 তারিখে বোর্ড মিটিংয়ে এই বিষয়ে আলোচনা করব। তার মানে এটাই প্রধান প্রাধান্য পাচ্ছে আর কি প্রথম, এটা আছে, এটা যেহেতু একটা দীর্ঘদিনের জ্বলন্ত ইস্যু ছিল আর কি, আমাদের একটা সম্পর্ক, মানে যেটা নালিশ মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পর্যন্ত গেছে, এবং ব্যবসায়ীদের সঙ্গে একটা সম্পর্ক খারাপ থাকবে শহরের একটা পৌরসভার সঙ্গে, সেটাও শোভনীয় নয়। সে কারণে আমরা ইমিডিয়েট হস্তক্ষেপ করে মেটানোর চেষ্টা করছি। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যেহেতু জল নিকাশি ব্যবস্থা যথেষ্ট মজবুত, তাহলে শহর যেভাবে এখন বহুতল হয়েছে, ড্রেনগুলো কিন্তু এখন সমস্ত মানে কি বলে কংক্রিট, বালি, পাথরে ভরে গেছে। সেই কারণে সেটা যথেষ্ট পরিমাণে খোলাভাবে জল কিন্তু প্রবাহিত হতে পারছে না। সেই কারণে আমরা আগামী দিনে জল নিকাশি ব্যবস্থা, অর্থাৎ নিকাশি নালা, বিশেষ করে মহারাজার আমলের যে মূল ঢেলগুলো আছে, যেমন বিবেকানন্দ স্ট্রিটের উপর দিয়ে একটা গেছে, 12 নম্বর উপর দিয়ে গেছে, কামেশ্বরী রোড দিয়ে গেছে, এই যে মেন ড্রেনগুলো আছে, তার সঙ্গে সংযোগকারী যে ড্রেনগুলো আছে, কালভার্টগুলো আছে, সেখান থেকে আমরা মাটি সরিয়ে নিয়ে জল চলাচল যাতে বাধাপ্রাপ্ত না পায়, তার ব্যাপারে আমরা ইমিডিয়েট উদ্যোগ গ্রহণ করি। মানে সেই ব্যাপারে কিন্তু কঠোর হতে হলে কঠোর হতে হবে। যেহেতু এখনই উদ্যোগ নিতে হবে, কারণ এখন হচ্ছে শীতকাল চলছে, 3 মাস পরে 4 মাস পরে বর্ষা আসবে, বর্ষার আগে আমাদের এই কাজটা করতে হবে। কাজে এইটাও আমরা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে দিচ্ছি। এবার যেটা ট্রাফিক নিয়ে আমি বলছিলাম, যে কুচবিহারে এটা কিন্তু মানে এর আগেও আমরা আলোচনায় করেছি, আমাদের আলোচনায় বারে বারে এসছে, যে কুচবিহারে যে বাস স্ট্যান্ড যেগুলো রয়েছে, অ্যাকচুয়ালি সবগুলো রয়েছে শহরের মাঝে একদম, যে কারণে একটা কিন্তু ট্রাফিকের একটা বেহাল অবস্থা হচ্ছেই। সেখানে হচ্ছে অনিয়ন্ত্রিত টোটো। এবার এই যে বাস স্ট্যান্ডের যে 3টে স্ট্যান্ড শহরের উপরে, 4টে স্ট্যান্ড শহরের উপরে, সরকারি বেসরকারি সবই তো, সেটাই বলছি, 4টে স্ট্যান্ড ওই হিসেবেই বলছি। তারপর পার্টিকুলার ট্যাক্সির বা এই 4 হুইলারের জন্য কোনো স্ট্যান্ড নেই, কিন্তু তারা দাঁড়িয়ে থাকতে হবে, করতে হবে। তো এই ব্যাপার নিয়ে এটা যদিও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে, কিছু ভাবনা চিন্তা রয়েছে এটার ব্যাপারে। একটা সময় তো ভাবনা চিন্তা হয়েছিল অনেক আগে আর কি, তারপরে তো কোনো কারণে এগোয়নি। যাই হোক, আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি অভিজিৎ ভৌমিক, তিনি নিজেও কাউন্সিলর, তিনিও কুচবিহারের সমস্যা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত। জেলা সভাপতি আমরা যেহেতু একটা দলই করি, এবং আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে আগামী দিনে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে আমরা অগ্রসর হব, কারণ জেলা সভাপতি এই ব্যাপারে আমার সঙ্গে সহমত পোষণ করেছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা আলোচনায় আনব, ভাবনা চিন্তার মধ্যে আনব, এবং সেটা তো প্রশাসনিক ব্যাপার, পৌরসভা পারবে না, প্রশাসনের সহায়তায় নিতেই হবে, প্রশাসনের সাহায্য আমাদের নিতেই হবে। প্রশাসনের সাহায্যে সমস্যা কিভাবে সমাধান করা যায় আমরা এই ব্যাপারে অবশ্যই উদ্যোগ গ্রহণ করব। দাদা, আর এই যে উঠে আসছে বিভিন্ন, ধরুন একটু পলিটিক্যাল আলোচনাতেই যাই আমরা, ধরুন যে বিধানসভাতেও দেখা গেছে যে কুচবিহার পৌর এলাকায় যে 20টি ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডে তৃণমূল দক্ষিণ সিটে লিড পেলেও এই ওয়ার্ডে গত বিধানসভা এবং লোকসভাতে পিছিয়েই ছিল, এবং সেটা শহর কেন্দ্রিক অনেকটাই ভোটে। এবার আপনি দীর্ঘদিন যেহেতু শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিও ছিলেন, ব্লক তৃণমূল কংগ্রেসের, এটাকে তারপরে এখন পৌরপতিও হয়েছেন, তো এটা তো একটা কি চ্যালেঞ্জ মনে হচ্ছে যে কিভাবে এই লিডটা কমানো যায়, তার কোনো সলিউশন? সেটা তো চ্যালেঞ্জ অবশ্যই। মানে আমরা জনগণের যে প্রত্যাশা, কুচবিহারের উন্নয়ন নিয়ে আগে বললাম, জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল, পথবাতি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, চারটাই তো মূল দাবি। সেই সমস্ত সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, এবং উন্নয়ন, আমাদের উন্নয়নটা হচ্ছে পাখির চোখ। আমরা কিন্তু ভোটটা করতে যাচ্ছি উন্নয়নের নিরিখে, উন্নয়নের নিরিখেই আমরা মানুষের কাছে ভোট চাই। যেমনভাবে পৌরসভা কুচবিহার শহরের জন্য উন্নয়ন করছে, তার পাশাপাশি কিন্তু এই নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের প্রচুর কাজ হচ্ছে। পিডাব্লিউডি আপনারা জানেন ইতিমধ্যে প্রায় এই যে জলের আছে, তাতে জলের প্রবাহটা একই লেভেলে থাকবে। 28টা কিন্তু
কালভার্ট নির্মাণের কাজ চলছে শহরে? হ্যাঁ শহর। 28টা কালভার্ট নির্মিত, জানেন শহরের চারদিকে দেখেছেন সমস্ত জায়গায় কাটা এটা কোন প্রকল্পে? এটা পিডব্লিউডি করছে। আচ্ছা, 28টা কালভার্ট নির্মাণের কাজ চলছে হুম, এবং সেই সঙ্গে এনবিডিডি বললাম, হুম। পিডব্লিউডি বললাম, পৌর বিষয়ক উন্নয়ন দপ্তর আছে, জেলা পরিষদও কোনো ক্ষেত্রে আমাদের কাজে এগিয়ে এসেছে এবং সর্বোপরি রয়েছেন আমাদের বুথ পিছু 10 লাখ টাকা করে বরাদ্দ হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান হুম। আপসে সেখানে এটা তো রাজ্যের সর্বোচ্চ। হ্যাঁ রাজ্যে, হ্যাঁ সর্বত্র আমাদের কুচবিহারে সেটা সুফল পাচ্ছে, শহর পাচ্ছে সুযোগ, গ্রামও পাচ্ছে। হুম, আবার যেটা ছিল না এতদিন গ্রামে, পথশ্রী প্রকল্প, হুম, সেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা ওয়ার্ড হিসেবে 5টা করে রাস্তা আমরা তৈরি করতে পারছি। 5টা করে রাস্তা মানে যেগুলো নাকি পৌরসভার গলিপথ আছে। কাজে সার্বিকভাবে আমরা যদি এই সমস্ত প্রকল্পের কাজগুলোকে শেষ করতে পারি, সব প্রকল্পই বর্তমানে রানিং, ঠিক আছে, তাহলে আগামী দিনে আমরা উন্নয়নটাকে একটা লেভেলে নিয়ে যেতে পারবো। আমরা বলবো না সমস্ত সমস্যাই দূর করে ফেললাম, সেটা হয় না, সমস্যা থাকবেই। সমস্যা থাকলে পরেই পৌরসভা থাকবে, এমএলএ এমপি থাকবে, সমস্যা না থাকলে কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে, সমস্যা থাকবে। সেই সমস্যাগুলো আমরা অবশ্যই দূর করার চেষ্টা করব এবং আমি মনে করব যে মানুষের যে প্রত্যাশা সেগুলো আমরা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং মানুষের কাছেও আমাদের আশা থাকবে। বিগত নির্বাচনগুলোতে বিশেষ করে লোকসভা নির্বাচন 18,000, বিধানসভা নির্বাচনে আমরা 14,500 ভোটে এই শহর থেকে হেরেছি, ঠিক আছে। উন্নয়ন কিন্তু বলতে উন্নয়ন কিন্তু নির্বাচন দেখে হয় না, উন্নয়নটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়াভাবে উন্নয়ন সারা বছর ধরেই চলছে। সেই উন্নয়নের ধারাকে আমরা অব্যাহত রাখব। মানুষের কাছে আমাদের কাছে যেমন জনগণের প্রত্যাশা আছে, এই প্রত্যাশাটা স্বাভাবিক, আমাদেরও আশা করব যে আগামী যে নির্বাচন হতে চলেছে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, সেই দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আমরা মানুষের কাছ থেকে একটা সুচিন্তিত উন্নয়নের পক্ষে মতামত চাই। কারণ বিগত দিনে আমাদের এখানে যে আমাদের এমএলএ রয়েছেন এবং এমপিও ছিলেন, আমাদের এমপিও ছিলেন, এবার আমরা এমপি জিতেছি, এমএলএ এমপির কাছ থেকে কিন্তু আমরা কুচবিহারে কোনো সুফল পাইনি। আমরা কুচবিহারে এমন একটা দেখাতে পারবো না যে একটা টিউবওয়েল এমএলএ বসিয়েছেন, মাননীয় এমএলএ আমাদের কুচবিহার শহরে একটা টিউবওয়েল বসিয়েছেন, বা মাননীয় আমাদের এমপি একটা তৎকালীন এমপি একটা টিউবওয়েল বসিয়েছে, তার কিন্তু প্রমাণ নেই। কাজে আমরা এমএলএ এমপির কোঠায় যদি আমরা সেই সময় কাজ করতে পারতাম, উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারতাম, ঠিক আছে। সেই কারণে আমরা চাইব কোচবিহার শহরবাসী আগামী দিনে তৃণমূল কংগ্রেস মনোনীত একজন প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের যে ধারা সেটাকে অব্যাহত রাখবেন, উন্নয়নকে আরও তুঙ্গে নিয়ে যাবেন, এইটুকু মানুষের কাছে। মানে দিলীপ দা কিন্তু ভোটের প্রচারটাও সেরে নিচ্ছে। বলছি যে মানে তাহলে কি উন্নয়নের তাগিদ, আমি উদয়দের কাছে জিজ্ঞেস করছি যে এটা প্রবীণ মুখকে সরিয়ে নবীন মুখ নিয়ে আসা, এটা কোন পলিটিক্স? তৃণমূলের অভ্যন্তরে এটাও একটা রাজনীতি বা কিছু, নাকি এমনি নিয়ে আসা হলো কাজের গতি বেশি? কাজের গতি হতে পারে। এবার এটা যেহেতু দলীয় মানে এটা তো আমার থেকে তৃণমূল দলের ব্যাখ্যাটা এটা হতে পারে। আমার যেটা মনে হয় যে এখানে যেটা আছে যে কুচবিহারের যা সিনারিও, লাস্ট যদি ইলেকশন দেখা যায়, সেই ইলেকশনে অ্যাকচুয়াল 2021-এ কুচবিহারে তৃণমূলের রেজাল্ট খুব ভালো হয়নি। দুটো মাত্র বিধানসভা সিট পেয়েছিল, পরে বাই ইলেকশনে আরেকটা সিট পেয়েছে। তো সেই জায়গাতে এমনও হতে পারে যে রবীন্দ্রনাথ ঘোষকে যেহেতু 3টি বিধানসভা কেন্দ্রের কনভেনার করা হয়েছে, সেই জন্য দল চাইছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে দলের দায়িত্ব আর একটু বেশি করে করুক। না, এটাও আমারও বক্তব্য আর কি, মানে ওনাকে মানে মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ দীর্ঘদিন কোচবিহারের সভাপতি ছিলেন, মন্ত্রীরও দায়িত্ব পালন করেছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তিনি মন্ত্রী ছিলেন, ঠিক আছে, দীর্ঘদিনের লড়াকু নেতা। তাকে বৃহত্তর পরিসরে দল তাকে বৃহত্তর পরিসরে চাইছে, মানে বৃহত্তর পরিসরে চাওয়ার ফলেই পুরসভা থেকে তাকে, আমি বলছি 3টা বিধানসভাকে তাকে দায়িত্ব দিয়েছে, আগামী দিনে আরও দায়িত্ব তিনি পালন করবেন, ঠিক আছে, এবং তাকে প্রয়োজন আছে, বৃহত্তর পরিসরে তাকে প্রয়োজন আছে বলেই তিনি তার দল থেকে রয়েছে। এবং তিনি যেহেতু পদত্যাগ করেছেন, হ্যাঁ আমাদের মাননীয় পদত্যাগ করার ফলেই কিন্তু নতুন করে চেয়ারম্যান নির্বাচন করতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলার যে তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি এই ব্যাপারে আমাকে মনোনীত করেছেন। হ্যাঁ, পদত্যাগের ফলেই কিন্তু একটা যে আসে, শূন্যতা আসে চেয়ারে, তার ফলে কিন্তু তারা সেটা করেছেন। কারণ বৃহত্তর পরিসরে তার যারা প্রয়োজনে, তিনি হয়তো উপলব্ধি করছেন যে না, আমাকে দল এত বড় সুযোগ দিয়েছে, আমি বৃহত্তর পরিসরে আরও বেশি প্রচার করবো, আরও বেশি অংশগ্রহণ করবো। তার জন্য তিনি শহরের ক্ষুদ্র পরিসরে না থেকে বৃহত্তর পরিসরে প্রবেশ করেছেন।
তোমাকে একটা কথা বলছি, যেটা ব্যাখ্যা দিয়ে দিলীপ দিয়ে দিলেন। রাজতন্ত্রেও কিন্তু কোচবিহারে পৃথকভাবে একটা টাউন কমিটি ছিল, মানে শহরকে সবসময় একটা পৃথকভাবে দেখা হতো, মানে সেই সময় একটা টাউন কমিটি ছিল। আজকের ক্ষেত্রেও যারা রয়েছে, তার কোচবিহার পৌরসভার একটা গরিমা, একটা আলাদা, সেটা হেরিটেজ শহর বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী ঐতিহ্যের তকমাও দিয়েছেন। তো সেক্ষেত্রে এই শহরকে এই যে পুরসভা পরিচালনার ক্ষেত্রে কোন বিষয়টা বা কোন বিষয়ের গুলোর উপরে আরো বেশি নজর দেওয়া প্রয়োজন? দেখো, আমরা প্রথমে যে আলোচনাটাতে গেলাম সেটা দিলীপ দাস স্বীকারও করলো যে এই প্রবলেমগুলো রিয়ালি রয়েছে। এবার ঘটনা হচ্ছে যে আরেকটা জিনিস যেটা প্রশ্নটা উঠে এলো, সেটা হচ্ছে যে হেরিটেজ শহর নিয়ে। হ্যাঁ, যে হেরিটেজ টাউন নিয়ে একটু তো পৌরসভাকে নজর দিতেই হবে, যে হেরিটেজের যে খরচগুলো, মানে এটা আমার মনে হয়, হ্যাঁ, দিলীপবাবু নিশ্চয়ই স্বীকার করবেন, যে হেরিটেজের যে কাজগুলো হচ্ছে সেটা শহরের কিছু জায়গা কেন্দ্রিক, যেরকম মানে এটা আমরা ছোট থেকেও দেখেছি, এই হেরিটেজের ক্ষেত্রেও দেখলাম, যা উন্নয়ন সাগর দিঘি কেন্দ্রিক, বৈরাগী দিঘি কেন্দ্রিক। কুচবিহারে এত দিঘি রয়েছে হেরিটেজের তালিকায়, রূপসী দিঘি আজকে প্রায় নেই, এরকম চন্দন দিঘি নেই, ডাঙ্গুরাই দিঘি প্রায় মানে চতুর্দিকে খুব বাজে অবস্থা। কিন্তু যে খরচ উন্নয়নের হচ্ছে সেটা গিয়ে হচ্ছে এই দিঘিগুলোতেই। আপনি কুচবিহারে এখন কি পজিশন আছে জানি না, কিন্তু 6 মাস আগেও বৈরাগী দিঘিতে প্রায় 4 কোটি টাকা খরচ করে একটা মানে জলের ফোয়ারা তৈরি করা হয়েছিল 2017 সনে। আমরা এর আগে খবরও করেছি যে সেটার ইলেকট্রিক কানেকশন পর্যন্ত ছিল না, ডিজি দিয়ে চলতো, এবং সেটা কখন চলে না কেউ জানে না। তো এই যে খরচগুলো, যে 2-3টে দিঘি কেন্দ্রিক, 2-3টে স্পট কেন্দ্রিক, আজকে ম্যাগজিন হাউস ধ্বংসপ্রায়, যেটাকে ম্যাগজিন হাউসের একটা গুরুত্ব রয়েছে, কুচবিহারের ইতিহাসের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জায়গাগুলোকে তো চেয়ারম্যান হিসেবে এই জায়গাগুলোকেও হেরিটেজ কমিটিকে কিছু না কিছুভাবে দেখতেই হবে। আমাদের কুচবিহার শহরকে বলা হয় যে দিঘির শহর, একদমই দিঘির শহর বলা হয়। কুচবিহার তো শুনেছি সম্ভবত 36+ বোধ হয়, বেশির মতো ছিল। হ্যাঁ ছিল, তো অনেকটা দিঘি নষ্ট হয়ে গেছে। আপনি যেটা বলেছেন যে বৈরাগী দিঘি, সাগর দিঘি কেন্দ্রিক, আমি এটার সঙ্গে অনেকটা দিঘির ক্ষেত্রে অনেকটা একমত। কিন্তু যে 154 না 56টা জায়গাকে চিহ্নিত করা হয়েছে হেরিটেজ হিসাবে, সব জায়গারই কাজ কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, সেদিকে কাজ হচ্ছে, কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছে। পুকুরের ক্ষেত্রে যেটা বলেন, দিঘির ক্ষেত্রে পার্টিকুলার এই 2টা দিঘি, এবং ইদানিং বোধহয় কিছুটা ওই কোন দিকে, ওটা রাজমাতা দিঘির কাজ। কি পরিকল্পনা রয়েছে রাজমাতা দিঘি নিয়ে আপনাদের? হ্যাঁ, রাজমাতা দিঘিও ঠিক এইভাবেই কাজটা হবে। আগামী দিনে সবগুলো দিঘি হবে, আমি যেটা জানি প্রশাসনের তরফ থেকে যেটা জানি। তবে একটা সুখবর হচ্ছে, যেটা আমরা ইতিমধ্যেই, মানে আমি কালকে দায়িত্ব নিয়েছি, পরশুদিনই আর কি, পরশুদিনের আগের দিন আমি মাননীয় ভাইস চেয়ারম্যান, দাদা আমাদের যে দায়িত্বে ছিলেন আর কি, আমিনা দেবী, হ্যাঁ, আমরা আলোচনা করে, উনি আলোচনা করে, কয়েকজন কাউন্সিলর আলোচনা করে, যে পুকুরগুলো আগামী দিনে, এই পুকুরগুলো কিন্তু পানা কচুরিতে এবং জঞ্জালে ভরে গেছে, একেবারে অপরিচ্ছন্ন বলতে না, ওখানে মানুষ মানে জল পাটাও ধুতে পারে না, হাতও ধুতে পারে না, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন তার জন্য তো ফান্ডের প্রয়োজন। আমরা জেলা শাসকের কাছে, ডিএম এর কাছে কিন্তু আমরা ফান্ড চেয়েছি, আবেদন করেছি, ঠিক আছে। আমরা 20টা নাকি 22টা দিঘির নাম মেনশন করে সেখানে আমরা ফান্ড চেয়েছি ডিএম এর কাছে। যদি আমরা ফান্ড পেয়ে যাই, তাহলে আমরা এই দিঘিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলিকে ব্যবহারে উপযোগী করে তোলার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি। দাদা, আরেকটা কথা হেরিটেজ নিয়ে যখন আলোচনা হচ্ছে চলেই আসবে, যে হেরিটেজের যে ইমপ্লিমেন্টেশন কাজের, যেটা দেখা যাচ্ছে যে সরাসরি এমইডি বা পিডাব্লিউডিকে দিয়ে করানো হচ্ছে। কোথাও কি আপনার মনে হয় যে এখানে মিউনিসিপ্যালিটিকে ইনভলভ করা উচিত ছিল বা এখনো করা উচিত? আমি সেটা মনে করি, হ্যাঁ, মিউনিসিপ্যালিটিকে ইনভলভ করলে মনে হয় কাজটা আরো ভালো হতো আর কি, কাজটা ত্বরান্বিত হতো। তার মানে এই দাবিটা কি জেলা শাসকের কাছে রাখবেন? হ্যাঁ, পরবর্তী মিটিং, যেহেতু আমি তো পদাধিকার বলে মেম্বার হেরিটেজ কমিটি, সেখানে নিশ্চয়ই আসবে। কারণ যেটা দেখা যাচ্ছে যে সাগর দিঘির পাড়ে যে বোলার্ডগুলো লেগেছিল,
কোটি কোটি টাকা খরচ করে বোলাটগুলো লেগেছিল, যেটার 6 মাস বা 1 বছরও হয়নি, যেটা মানে বোঝা যাচ্ছে যে ওই টাকার যে খরচটা সেটা মিসইউজ হয়েছে। ওই খরচটা না হলেও হয়তো ভালো হতো। ওটা দিয়ে যেটা বলছিলাম যে অন্য কোনো দিঘির হয়তো একটা উন্নয়ন করা যেত, কিন্তু ওই যেই বলছি আমরা যে প্রথম থেকে যে কাজগুলো পার্টিকুলার কিছু জায়গাতে 3টে 4টে 5টে জায়গার মধ্যে এটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, সেটা থেকে বের হওয়াটাও একটা চ্যালেঞ্জ। না সেটা তো দিদি বললেন। হ্যাঁ। আমরা আজকে সেটা আমাদের সব কথা শেষ করব না, আমরা আশা রাখবো যে সেটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে। মানে বললাম যেটা মানে যেটার প্রতিচ্ছবি হয়তো কালকে পাওয়া গেছে সাগরদিঘি পরিষ্কার করার মধ্যে দিয়ে। আরো কোনো পরশুদিন। না না, পরশুদিন। আচ্ছা, এটার ব্যাপারে আপনাদের কাছে আমি জানতে চাইবো যে সাগরদিঘি পরিচ্ছন্নের ব্যাপারে আমার অনেক দিন থেকেই মাথায় ছিল। আমি ওই চেয়ারম্যান হবো বলে না, মানে আমরা বোর্ড মিটিংয়ের মাধ্যমে সাগরদিঘি পরিষ্কার ব্যাপারে আমরা একটা মৌখিকভাবে আলোচনাও হয়েছিল, ভাইস চেয়ারম্যান সেটা করেছি। কিন্তু করতে গিয়ে ভাইস চেয়ারম্যান যেটা বললেন গ্রিন ট্রাইব্যুনাল, সেখানে নাকি সেখানে পরিবেশ দপ্তর বা ইসের থেকে নেচার ইসের থেকে যারা অর্গানাইজেশন আছে তারা যে বলছেন যে এটা নাকি পর্যাবরণকে নষ্ট করবে এবং সেখানে কচ্ছপ এবং ডিম পাড়ে ওইসব জায়গায়, তাতে এটাকে নষ্ট করা যাবে না। এবার দুটো জিনিস দাদা, যে হেরিটেজ বলতে, যেহেতু সাগরদিঘি হেরিটেজ দিঘি, হেরিটেজ বলতে আমরা যেটা বুঝি, হেরিটেজ হচ্ছে ঐতিহ্যের সংরক্ষণ। অর্থাৎ যেই হেরিটেজ যেদিন থেকে ঘোষণা হলো সেই দিন যেই পজিশনটাতে ছিল সেই পজিশনে তাকে সংরক্ষণ করা। এবার সাগরদিঘির পারে যদি আপনি বা কুচবিহারের যে দিঘিগুলো রয়েছে সেটার যদি আপনি ইতিহাস দেখেন, আপনিও কুচবিহার শহরেরই মানুষ, আমিও মানুষ, আমরা ছোট থেকে যেটা দেখেছি যে দিঘির মহারাজারা চিন্তা করেছিলেন যে দিঘির পাশে কোনো গাছ লাগান, রাস্তার বড় যে গাছগুলো সব সাগরদিঘির পরে যে রাস্তা তার পাশে লাগানো হয়েছে, যাতে গাছের পাতা পড়ে জল দূষণ না হয়। এবং আপনি দেখবেন যতগুলো দিঘি রয়েছে, গাছ যেটা রয়েছে দিঘির পাশে নেই, দিঘির থেকে একটু দূরে রয়েছে। তাহলে এবার এটা যদি গ্রিন ট্রাইব্যুনালের ক্ষেত্রে কি আছে এটা তো পরিবেশ দপ্তর বলতে পারবে, কিন্তু ঘটনা হচ্ছে যে যদি এটা হেরিটেজ প্রপার্টি হয়, তার মানে তো আমি যেইভাবে প্রপার্টিটা পেয়েছিলাম আমার সেইভাবেই সংরক্ষণ করার কথা। তাহলে কোথাও কি গিয়ে একটা সংঘাত হচ্ছে গ্রিন ট্রাইব্যুনাল এবং হেরিটেজের? এটা কিন্তু বড় প্রশ্ন থাকবে। এটাও যেতে হবে, মানে উন্নয়ন এবং উন্নয়নের গতি কি, মানে কিভাবে আসবে এখানে কিন্তু মানে মানুষ যেদিন জ্ঞান বৃক্ষের ফল খেলো সেখানে কিন্তু মানে অনেক রকমের জটিলতা ছিল যে সাগরদিঘি চারদিকটা দিয়ে পরিষ্কার করে একদম সবুজ ঘাস দিয়ে ঢেকে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে মানুষ সেখানে বসতে পারবে, একদম মানে কোনো কিছু লাগবে না, ঘাসের উপরে বসে থাকবে, যেটা আমরা ছোটবেলায় দেখেছি স্বাভাবিকভাবে যেটা দেখা, কিন্তু সেখানে দেখছি এটাও আসছে। হ্যাঁ, মানে কিছু জটিলতা আসছে, সেগুলো আমাদের জানতে হবে। আমরা মানে একেবারে শেষের দিকে এসেছি, একটা কথা দিয়ে যেটা শেষ করতে চাইছি। আরেকটা কথা মাঝখানে একটু বলা, তখন যে দিঘিগুলো সংরক্ষণের রাজামলের, সেই রাজামলের সম্ভবত পানের জন্য কিন্তু দিঘিগুলোকে ব্যবহার, হ্যাঁ, পানের জন্য পানীয় জল হিসেবে ব্যবহার হতো জন্যই আজকে আমাদের যে রাসমেলা যেটা মদন বাড়ির সামনে বসতো সেটাকে প্যারেড গ্রাউন্ড, অর্থাৎ আমরা যেটাকে রাসমেলার মাঠ বলি, সেখানে যখন নিয়ে যাওয়া হয় কারণটা হচ্ছে যে বৈরাগীর দিঘির জল যাতে দূষণ না ছড়ায় এবং আবার কলেরার সম্ভাবনার সময় সরিয়ে নিয়ে যাওয়া হয় যাতে দূষণ না ছড়ায়, পানীয় জল হিসেবে ছিল। একই সাথে যে মানে আমরা যেগুলো মানে জামা কাপড় ধোয়ারও আলাদা করে দিঘি ছিল, মানে একেবারে স্পেসিফিক করা ছিল যে ওই দিঘিতেই ধোয়া যায়। আমরা আজকে সব আপনার সাথে শেষ করছি না, আমরা আশা রাখছি প্রতি মাসে দীপদা যদি আমাদের সাথে একটু বসেন সুবিধা হয়, অনেক রকম প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আমরা আমাদের এই শহরের নাগরিকদের কাছে আপনার কণ্ঠস্বরকে পৌঁছে দিতে পারবো। নাগরিক শুধু তা নয়, নাগরিকদেরও যে চাওয়া পাওয়া সেটাও আমরা দিলীপদার কাছে পৌঁছে দিতে পারবো। আমরা উভয় পক্ষের মানে একটা মধ্যস্থতার কাজ করব। আমরা একটা গণমাধ্যম হিসেবে এই দায়িত্ব আমাদের, এটা আমাদের কেউ বলেনি, আমরাই একটু নাক গলালাম। তো ঘটনা হচ্ছে একেবারে শেষ করব, যেটা না করলেই আজকের আলোচনা শেষ হতে পারে না পৌরসভার ব্যাপার নিয়ে, সেটা হলো রাসমেলা পরিচালনার সুযোগ পায় কোচবিহার পৌরসভা। এটা কিন্তু মানে কোনো পৌরসভা কিন্তু এইরকম একটা পক্ষকাল ব্যাপী উত্তর পূর্ব ভারতের মানে এত বড় একটা মেলাকে পরিচালনার ব্যাপারটা, এই মেলাকে নিয়ে নতুন কিছু ভাবনা রয়েছে কিনা, এটাই আমরা শেষ প্রশ্ন। দীর্ঘদিন ধরে তো ঐতিহ্যবাহী মেলা, দীর্ঘদিন ধরে পৌরসভার একেবারে পুরসভাই পরিচালনা করে, পৌরসভা না, সেখানে প্রশাসনের সহযোগিতা থাকে, সেটা থাকবে, সেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে সমস্ত পুলিশ বাহিনী থেকে, মানে রাসযাত্রাকে উপলক্ষে আমাদের যে টোটাল প্রশাসন পৌরসভা এবং টোটাল প্রশাসনই হচ্ছে মেলার দায়িত্ব পালন করে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে।
তা আগামী দিনে এই মুহূর্তে পরিকল্পনার কথা বলতে হবে না, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই আমাদের ভাবনা চিন্তা থাকবে এটা নিয়ে। রাসমেলাকে কিভাবে আরও মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায়, ঐতিহ্যবাহী রাসমেলার গরিমা আরও কিভাবে বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারে আমরা অবশ্যই আলোচনা করব। আমাদের আজকের মূল পর্বের যে অনুষ্ঠানটা ছিল সেটা হলো সংবর্ধিত করা। একেবারেই নবীন চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন, তবু আমরা অনেক কথা তার সাথে শেয়ার করলাম, কথা বললাম, আগামী দিনেও কথা বলার ইচ্ছা নিয়ে আজকের উত্তরের বাতাস আমরা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।